রাইয়ের সংসারে অশান্তি সামলাতে গিয়ে এবার নিজের সংসারের প্রতি অবহেলা করে ফেললো স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের পিসিমণি স্রোতকে এসে বলতে থাকে যে স্রোত, এবার চটজলদি তুই তৈরি হয়ে নিচে চলে আয়, তারপরে তো তোকে সকলকে ঘি ভাত দিতে হবে, তাই না? সকলকে পাত পেরে খাওয়াতে হবে, এটা তো নতুন বউয়ের রিচুয়ালস, এটা পালন করতে হবে তোকে। মা চলে আয় ওদিকে। কথা বলা মাত্র স্রোত যখন নিজে গিয়ে সকলকে ঘি ভাত দিতে নেয়, ঠিক সেই জায়গায় রাইয়ের কথা চিন্তা করতে করতে যখন সেটাতেও গড়বড়ি করে ফেলে, ঠিক সেই মুহূর্তেই সার্থকের বাড়ির আত্মীয় স্বজনরা মুহূর্তের মধ্যেই স্রোতকে কথা শোনাতে এক পাও পিছপা করে না। ঠিক সেই সময়ই সার্থক বলে থাকে, আচ্ছা তোমরা কি বলো তো, ছোট্ট একটা মেয়ে দেখছো যে ও ক্রমাগতভাবে তোমাদের সকলকে ইমপ্রেস করার জন্য চেষ্টা করে যাচ্ছে, সেখানে কিনা তোমরা ওর খুদ ধরার জন্য উঠে পড়ে লেগেছো, বলো তো কেন করছো এরকম করে, বলো তো? তখন এই কথা বলা মতো সার্থকের বাবা সার্থকের সাপোর্ট নিয়ে বলতে থাকে যে আমি সেই থেকে আমার বৌমা এসেছে বিধায় আমি কোনো কিছু বলছি না, বিধায় তোমরা এটা ভেবে নিও না যে আমি আমার বৌমাকে অপছন্দ করছি বা ওর কুকীর্তিগুলো আমি দেখছি না, কিন্তু তোমরা যদি এরকম করে আমার বৌমাকে বিরক্ত করে যাও তাহলে মেয়েটা কোথায় যাবে বলতে পারো? ও হাজার হোক একটা আশা নিয়ে এসেছে, সব মেয়ের কিন্তু জীবনে নতুন অধ্যায় শুরু করার আগে অনেক বড় একটা আশা নিয়েই আসে নিজের শ্বশুরবাড়িতে, যে হয়তো বা সেই লোকেরা ওকে মানিয়ে গুছিয়ে নিবে। ও ভুল ত্রুটি করতেই পারে, তাহলে কি সেই ভুল ত্রুটিগুলোকে আমরা শুধরে দিব না, বলো তো? তোমরা এরকম করছো কেন? যেই সার্থক স্রোতের সাপোর্ট নিয়ে কথা বলছে সেই তোমাদের গায়ে লেগে যাচ্ছে, কেন এরকম করছো বলো তো? হাজার হোক ও স্বামী হিসেবে ওর স্ত্রীর সাপোর্টে কথা বলবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? তাহলে এই বাস্তবতাটা তোমরা মেনে নিচ্ছ না কেন বলো তো? যেখানে কিনা আয়সার বর আয়সার হয়ে কথা বলে সেখানে তোমাদের ভালো লাগে, আর যেই কিনা সার্থক স্রোতের হয়ে কথা বলছে সেখানে তোমাদের ভালো লাগছে না, কেন এরকম করছো বলো? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে আমি আপনাদের সকলের কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, আসলে আমি বুঝতে পারিনি, আমি কখনো পাত পেরে কাউকে খাওয়াইনি তো তার জন্যই। তখন এই কথা বলা মাত্র সার্থকদের বাড়ির আত্মীয় স্বজনরা বলতে থাকে যে থাক বাবা, তোমার হাত থেকে পাত পেরে কোনো কিছু খাওয়ার ইচ্ছা প্রকাশ করাটা আমাদের একটা পাপ হয়ে গিয়েছে, জানো তো? নয়তো বা তোমার বর শ্বশুরমশাই সকলের কাছ থেকে যে পরিমাণে আমাদেরকে এতটুকু কথা বলার জন্য কথা শুনতে হলো, তারপরে বাবা আমাদের পেট এমনিতেই ভরে গিয়েছে, আমাদের আর খাবারের প্রয়োজন পড়বে না। এই কথা বলা মাত্র স্রোত যখন কাঁদতে কাঁদতে ঘরে চলে আসে, ঠিক সেই সময় সার্থক স্রোতকে মানানোর জন্য বলতে থাকে যে দেখো স্রোত, এত সহজে তুমি হাল ছেড়ে দিলে কী করে চলবে বলো তো? সংসার জীবনে ঢুকেছো যখন, তাহলে দু চারটা কথা শুনে সকলকে মানিয়ে গুছিয়ে নিয়ে তোমাকে চলতে হবে। কেন তুমি তো সবসময় আমাকে বলো যে আমি অধৈর্য হয়ে পড়ি, এখন তো দেখছি যে তুমি অধৈর্য হয়ে পড়ছো কেন? কলেজে তো অনেকেই তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে তোমাকে পছন্দ করে না, তোমাকে হিংসে করে, তাই বলে কি তাদের দিক থেকে তুমি মুখ ফিরিয়ে নাও বলো তো? তাহলে সেরকমটা না হয় ধরে নাও যে এটাও আরেকটা যুদ্ধ, আর সেই যুদ্ধের মধ্যে তোমাকে ভালোভাবে মার্কস নিয়ে উত্তীর্ণ হতে হবে, কি বলো? তখন এক কথা বলা মাত্র সার্থককে স্রোত জড়িয়ে ধরে বলতে থাকে যে স্যার, আপনি আমাকে যে পরিমাণে সাহস যোগাচ্ছেন এরকমটা হয়তো বা ভাগ্য করেই কোনো মেয়ে পায়, কিন্তু আমি সত্যকার অর্থে যথেষ্ট পরিমাণে ভেঙে পড়েছি। একদিকে আমি রায় দিদিভাই সংসারটাকে কী করে বিপদের হাত থেকে উদ্ধার করবো সেটা ভাবছি, আরেক দিকে আমি সেটা সামলাতে গিয়ে আমার সংসারটাকে উচ্ছন্নে তুলে দিয়েছি। স্যার আপনি কোনো কিছু মনে করবেন, আমি কারো দিকে মন দিতে পারছি না। তখন সার্থক বলতে থাকে যে দেখো, রায় দিদিভাইয়ের জীবনে যেটা ঘটছে সেটা তাকেই সামলাতে হবে, তার সংসারে তুমি ইন্টারফেয়ার করলে হয়তো বা হিতে বিপরীত হয়ে যেতে পারে, তাই স্রোত তুমি নিজের সংসারে মনোযোগ দাও, নিজের জীবনে মনোযোগ দাও। তো বন্ধুর বিষয়টি ভালো লেগে তাহলে শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।